ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ট্রান্সলেশন করার জন্য কিছু রুলস শিখব। যে রুলসগুলো আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, যে নিয়মগুলো জানলে আমরা সহজেই এই ধরনের বাক্যগুলো, যেগুলো বিভিন্ন ট্রান্সলেশন ক্ষেত্রে আমাদের খুবই কাজে লাগে। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের ট্রান্সলেশনের নিয়মগুলো যদি যেমন তোমরা শিখতে পারো, তাহলে কিন্তু পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিএসআই বা যে কোনো রকম মেন্স পরীক্ষা বা স্কুলের যে কোনো রকম রাইটিংয়ের পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সহজেই বাংলাগুলো সাজাতে পারবে। অ্যাকচুয়ালি বাংলা সাজানোটা একটা আর্ট। সেই আর্টটা যদি আমরা শিখতে না পারি বা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা বাক্যগুলো ঠিক করতে পারবো না। এবং এই জন্য কিন্তু আমাদের অবশ্যই এই নিয়মগুলো জানতে হবে। চলো জেনে নিই আমরা কিভাবে কোন নিয়মগুলো আমরা জানবো। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাক্যে ঘিয়ে বা ইয়ে যুক্ত ক্রিয়া থাকে, বা নাচতে নাচতে, যেতে যেতে, খেতে খেতে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কুলে গিয়ে সে বই পড়ে, সে নাচতে নাচতে বাড়ি ফিরলো। এই ধরনের যে বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোকে আমরা কি নিয়মে করতে পারবো, কি নিয়মে আমরা ব্যবহার করতে পারবো, সেই বিষয়ে আজকে আমরা ক্লাসটা করি। তো প্রথমে যে নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে ইয়ে বা দুই অক্ষরের ক্রিয়ার শেষেরটির সাথে একার যুক্ত ক্রিয়া যদি বাংলা বাক্যে থাকে, তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি হবে। আবার বলছি কথাটা, ইয়ে বা দুই অক্ষরের ক্রিয়া, অর্থাৎ দুই অক্ষরের একটা ক্রিয়া যার শেষ অক্ষরের সাথে একটা একার যুক্ত থাকবে, এমন ক্রিয়া যদি বাংলা বাক্যে থাকে, সেক্ষেত্রে তার ট্রান্সলেশনটা কীভাবে হবে বা তাকে কিভাবে সাজাবো, সেই নিয়মটাকে প্রথমে আমরা দেখে নিই। আর প্রথমে আমরা গঠন দেখে নিই। দেখো, গঠনটা এখানে দেওয়া আছে। একটি বাংলা বাক্যে প্রথমে যদি ইয়ে যুক্ত ক্রিয়া থাকে, তাহলে তার গঠন হবে ভার্ব প্লাস আইএনজি। এই যে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, এটা কিন্তু যে বাংলাতে যার সাথে ইয়ে কথাটা উচ্চারণ হবে, কিন্তু ইয়েটা সরাসরি থাকে না, উচ্চারণ হবে। বা দুই অক্ষরের যে ক্রিয়া যার শেষ অক্ষরের সাথে ইয়ে থাকবে, যেমন স্কুলে গিয়ে, ঠিক আছে। এই যে দেখো, গিয়ে হচ্ছে দুই অক্ষরে কিন্তু একটা ক্রিয়া, গ এবং অন্তস্থ। তো এই যে গিয়ে কথাটা, স্কুলে গিয়ে, এই গিয়ে কথাটা কিন্তু অনেকটা উচ্চারণটা কেমন হচ্ছে, ইয়ের মতন হচ্ছে, গিয়ে, ইয়ে, ঠিক আছে। ইয়ে বা ইয়া, যে কোনো রকম গ্রামার বইতে আমরা ইয়া বা ইয়ে দেখতে পাই, এটাও হতে পারে। বা দুই অক্ষরের একটা ক্রিয়া যার সাথে শেষ অক্ষর কোনটা, অন্তস্থ, এই অন্তস্থের সাথে একার যুক্ত থাকবে, বা এখানে যে অক্ষর থাকবে তার সাথে একার যুক্ত থাকবে, এমন যদি কোনো আমরা বাক্য পাই যার মধ্যে এরকম ক্রিয়া আছে, তার গঠনটা কিন্তু প্রথমে হবে কি, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ সেই যে ভাবটা, তার সাথে আমরা কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। এবং এই ভাবটা কিন্তু সবসময় আমাদের কি করতে হবে, বেস ফর্ম, মূল ভার্ব কি করতে হবে, সেটা মূল ভার্ব। অর্থাৎ মূল ভার্ব বলতে আমাদের বেস ফর্ম, যেটাকে আমরা V1 ভার্ব বলি, সেই রূপটা কিন্তু আনতে হবে। তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, করে এবার ওই যে প্রথম যে বাক্য থাকবে, সেই বাক্যের বাকি অংশ বসে যাবে। তারপর একটা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টটা হচ্ছে একটাই সাবজেক্ট যার দুটো ক্রিয়া হবে। প্রথম ক্রিয়াটা হবে ইয়ে যুক্ত, এবং দ্বিতীয় ক্রিয়াটা কিন্তু হবে টেন্স অনুসারে, সেইটা কিন্তু আমরা এখানে বসাবো। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, এই যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বটা কিন্তু দ্বিতীয় ভার্ব, ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয় ভার্ব। তো এই যে দ্বিতীয় ভার্বটা, সেটা বসাবো, এবং তার থেকে বাকি যে দ্বিতীয় অংশটা থাকবে, দ্বিতীয় যে বাক্যের অংশ থাকবে, সেটা আমরা বসাবো। তাহলে নিশ্চয়ই ফরমেশনটা বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বুঝিয়ে দিই, ভার্ব প্লাস আইএনজি মানে প্রথম বাক্যে প্রথমে যে ক্রিয়াটা থাকবে ইয়ে যুক্ত বা দুই অক্ষরের বা একার যুক্ত শেষেরটার সাথে, তার বেস ফর্ম বা মূল রূপের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপর তার সাথে যদি কোনো অবজেক্ট থাকে বা যে রিমেইনিং পার্টটা থাকবে প্রিপোজিশন সহ, সেটা আমরা বসাবো, প্লাস সাবজেক্ট বসাবো। এই সাবজেক্টটা হচ্ছে দুটো যে ক্রিয়া, তার তার যে মেইন যে সাবজেক্ট, তাকে আমরা মিডিলে বসাবো। মিডিলে বসিয়ে আমরা এবার দ্বিতীয় যে বাক্য থাকবে, সেই দ্বিতীয় বাক্যের ভার্ব এবং বাকি অংশটা সাজাবো। এটা গেল গঠন। তো এই গঠনটা আমরা অবশ্যই খাতায় লিখে মুখস্থ করে নেব। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে বাক্যগুলো সাজাতে হয়।
দেখো প্রথম যে উদাহরণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি লেখা আছে, স্কুলে গিয়ে সে বই পড়ে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, আমাদেরকে কি মনে রাখতে হবে, যারা একদম পারো না ইংরাজি তাদেরকে আমি সহজ ভাষায় বলছি, তোমরা একটু মন দিয়ে পুরো ক্লাসটা দেখবে, খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে। এই ধরনের বাক্য করা কিন্তু খুবই সহজ, এবং এই ধরনের বাক্য কিন্তু আমরা মুখে বলতে গেলে, ইংলিশে মুখে বলতে গেলে বা লিখতে গেলে আমাদের খুব প্রয়োজন হয়। তো সেই বাক্যগুলোকে যখন আমরা সাজাবো সেক্ষেত্রে কীভাবে আমরা মনে রাখবো, দেখো দুটো ক্রিয়া আছে এখানে, একটা হচ্ছে গিয়ে একটা ক্রিয়া, একটা হচ্ছে বই পড়া অর্থাৎ পড়া একটা ক্রিয়া। ওকে, তো গিয়ে এবং পড়ে দুটো কিন্তু ভার্ব আছে, এবং দুটো ভার্বের মধ্যে ব্যালেন্স করছে কে না, সে নামক একটা কে সাবজেক্ট, সে নামক একটা সাবজেক্ট বা কর্তা, যাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সে কিন্তু দুটো কাজ করছে, প্রথমে সে স্কুলে যাচ্ছে, তারপরে সে বই পড়ছে। তো এই ধরনের বাক্যগুলোর সেন্স হচ্ছে একটা কাজ শেষ করে নিয়ে দ্বিতীয় একটা কাজ হয়, এবং যেটা শেষ করে নিয়ে পরে কাজটা যাচ্ছে, যে প্রথমে যেটা শেষ করছি সেটাই কিন্তু ইয়ে যুক্ত বা দুই অক্ষর বা একার যুক্ত যে নিয়মটা আমি বললাম সেটা কিন্তু প্রযোজ্য থাকে। এবার তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, এরকম যখন কোনো বিষয় দেখবে যে সাবজেক্ট একটা হবে কিন্তু ক্রিয়া দুটো, সাবজেক্ট একজন দুটো কাজ করছে, একটা কাজ করার পরে আর একটা কাজ করছে, এমন যখন ঘটনা তোমরা দেখতে পারবে তখন এই নিয়মটা হবে। এবার তোমাদেরকে আরেকটু ক্লারিফাই করে দিই, সেটা হচ্ছে এই ধরনের বাক্য যখন আমরা করব সেগুলো কিন্তু একটা কী বাক্য হবে, সিম্পল সেন্টেন্স হবে। মনে রাখবে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্ট একটা মিডিলে থাকে এবং পরে একটা ভার্ব থাকে যেটা টেন্স অনুসারে মেনটেন করতে হয়। এবং এই যে ভার্ব প্লাস আইএনজি যে শুরু হচ্ছে একে বলবো আমরা পার্টিসিপেলে ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপেল। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, তোমরা কিন্তু আইএনজি দেখে মিসগাইড হবে না যেটা প্রেজেন্ট পার্টিসিপেল মানে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, এমন নয়। এটা প্রেজেন্ট পার্টিসিপেল মানে এটা ভার্ব ফর্মে বসে আছে এবং কোনো বিভাব ছাড়াই বসেনি, যার বাংলা অর্থ ইয়ে আকারে। তো এবার এই বাক্যটা যদি আমরা ইংলিশ করি তাহলে কেমন করে হবে, তাহলে প্রথম ক্রিয়াটা কি, গিয়ে। তাহলে যাওয়া, গিয়ে মানে কি, অ্যাকচুয়ালি গিয়েটাকে গিয়ে ভাববো না, গিয়েটাকে কি ভাববো আমরা, যাওয়া কথা ভাববো। সবসময় মূল ক্রিয়া যেটা বাংলায় হয় সেটাই ভাববো, সেই যেমন করে থাকুক না কেন। তো যাওয়া, তাহলে যাওয়া ইংরেজি কি, গো। তাহলে গো মানে যাওয়া, এটা কিন্তু বেস ফর্ম, আমরা কিন্তু ওয়েন ধরবো না বা অন্য কোনো গণ ধরবো না, মূল ফর্ম যেটা গো তাকে ধরবো, তার সাথে কি যুক্ত করব আমরা, আইএনজি যুক্ত করব। ওকে, তাহলে আবার বলছি, যখন এরকম ইয়ে যুক্ত থাকবে তার মূল যে ক্রিয়ার বাংলাটা হয় তার যে ইংরেজি, সেই ইংরেজির বেস ফর্মের সাথে আমরা কিন্তু আইএনজি যুক্ত করব। তাহলে গোয়িং হয়ে গেল, এই গোয়িংটা কিন্তু আমরা বাক্যের শুরুতে বসাবো। ওকে, বাক্যের শুরুতে বসাবো। এবার যখন আমরা বাক্যের শুরুতে বসাবো তাহলে কি হয়ে গেল, বাক্যটা গোয়িং হলো। তো গো থাকলে কি বসে, গোর পরে সবসময় টু বসে, এবং আইএনজি নিক বা জাইনিক, গো, ওয়েন, গান বা যে কোনো গোর যে কোনো ফর্ম, তারপরে টুটা বাধ্যতামূলক, যদি সেখানে কোনো জায়গার কথা উল্লেখ থাকে তাহলে টু বসাবো। তাহলে গোয়িং এর পরে কি বসলো, টু বসলো। এবার দেখো প্রত্যেকটা বাংলা বাক্যে যখনই আমরা কোনো ক্রিয়া থাকবে, যেখানে ক্রিয়া থাকবে তার আগেরটা কিন্তু তার সাথে যুক্ত অংশ হবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গিয়ে কথাটা আছে, তাহলে গিয়ের সাথে যুক্ত অংশ কোনটা, স্কুলে। আমরা কিন্তু এটা খুব ট্রিক্স শিখলাম, বাংলাতে যেখানে ক্রিয়া থাকবে সে ডু ভার্ব হতে পারে বা বিভাব হতে পারে বা হ্যাভ ভার্ব হতে পারে, যে বাংলা থাকবে তার আগে, বাংলাতে তার আগে হচ্ছে তার সাথে যুক্ত পদ। সেই পদটা অবজেক্ট হতে হবে এরকম কোনো বিষয় নাই, সেটা কোনো মানে কোনো অবস্থানকে নির্দেশ করতে পারে, সময় নির্দেশ করে, কিন্তু তার সাথে যুক্ত থাকবে রিলেটেড। তাহলে এখানে গিয়ে কথার সাথে যুক্ত কোনটা না, স্কুলে। তাহলে আমি যেটা বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি, গঠনটা কি ছিল, ভার্ব প্লাস আইএনজি, দেখো লেখা আছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি তাহলে কোনটা হবে, গিয়ে। এবার প্রথম বাক্যের বাকি অংশ তাহলে কোনটা হলো, স্কুলে। এখানে স্কুলের কথা আছে, একটাই ওয়ার্ড আছে, তো এটা আমরা লিখবো। তারপর লিখবো সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা তাহলে কি হবে, সে। সাবজেক্টটা কি হবে, সে। তারপরে ভার্ব থেকে দ্বিতীয় অংশ বা ভার্ব কোনটা, পরে। আবার বলছি, আমরা যখনই বাক্য করব, বাক্য যখন সাজাবো, আগে আমাদের কি করতে হয়, বাংলায় যে ক্রিয়াটা আছে সেটা এবং তার সাথে কিন্তু যুক্ত পদ ঠিক তার আগে থাকে, বাংলাতে আগে থাকে, ইংলিশ লেখার সময় সেটা ক্রিয়ার পরে বসে।
এটা নোট ডাউন করবে। বাংলাতে কোনো ক্রিয়া যখন থাকে, বাংলাতে তার ক্রিয়ার সাথে যে যুক্ত পদ বা যে যুক্ত অংশ সেটা তার আগে থাকবে, ইংলিশে আমরা যখন লিখবো বা বলবো সেটাকে আমরা পরে বসাবো। ওকে, তাহলে ভার্বের পরে অংশ সেটা বসবে। তো এখানে পরে হচ্ছে সেটা, তাহলে দ্বিতীয় যে ভাবটা সেটা থাকলো, এবং এরপরে কি আছে, তার সাথে যুক্ত অংশ কি আছে, বই। সেই বইটা কিন্তু আমরা বসাবো এখানে। চল দেখে নিই। গোয়িং টু স্কুল, তাহলে কি হলো, গোয়িং টু স্কুল, তাহলে স্কুলে গিয়ে হলো। এবার হিটা কি হলো, হিটা হচ্ছে সে রিডস বুক, রিডস বুক। এটা এসটা কেন হলো, এই যে সে কথা আছে, হ্যাঁ, সে হচ্ছে কি, সে হচ্ছে থার্ড পার্সন, সে হচ্ছে থার্ড পার্সন। আর থার্ড পার্সন হলে কি হয়, থার্ড পার্সন হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে বা প্রেজেন্ট টেন্স হলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। তাই রিডের সাথে কি বসানো আছে, এস বসানো আছে, এটা কিন্তু মনে রাখবে। তো এখানে আমাদেরকে যেটা শর্টকাট কি, হি, শি, ইট, এবং যে কোনো নাম একজন থাকলে, যে কোনো নাম যদি একজন থাকে তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স হলে, পাস্ট টেন্সে কিন্তু এই নিয়মটা হবে না, প্রেজেন্ট টেন্স হলে বা ফিউচার টেন্সও হবে না, আমরা কিন্তু ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করব, না করলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু খুব কমন একটা নিয়ম। আমরা পরবর্তী একটা ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম বাক্যটা হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় একটা বাক্য দেখে নিই। বাড়ি ফিরে সে কাজ করে। দেখো আবার সেই একই কথা, বাড়ি ফিরে সে কাজ করে। তো এখানে ফিরে নামক দেখো একটা কাজ আছে, ফিরে, ফিরে হচ্ছে একটা কাজ, তাহলে এটা একটা ফিরে একটা কাজ। আচ্ছা, কাজ করে, তাহলে এই যে কাজ করে এটাও একটা কাজ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, আবার এটাও হচ্ছে একটা ভার্ব। তাহলে সে কিন্তু মাঝখানে বসে আছে। এই ধরনের বাক্যে যখন সিম্পল সেন্টেন্সে যে কর্তা হয় সে কিন্তু মাঝে বসে থাকে, এবং তার প্রথমে একটা ক্রিয়া কাজ হবে এবং দ্বিতীয় একটা কাজ হবে। প্রথম ক্রিয়াটা দেখো, বাড়ি ফিরে, বাড়ি ফিরে, এই যে ফিরে কথাটা রয়েছে, এই ফিরে কথাটা কিন্তু কাজ, এবং ফিরে কথার ইংরেজি হচ্ছে কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক যখন আমরা বলবো, তো কাম ব্যাকটা একটা ভার্ব। আর কি ভার্ব হতে পারে, রিটার্ন, রিটার্ন মানেও ফিরে আসা। তাহলে ফিরে মানে ফিরে আসা, ফিরে মানে কিন্তু ফিরে সেন্সে ধরবো না, ফিরে আসা সেই যে বাংলাটা সেটাই ভাববো আমরা, মূলটা ভাববো। এবং তার যে দুটো ভাব কাম ব্যাক এবং রিটার্ন, এই দুটোকে আমরা মনে রাখবো। ওকে, তাহলে ফিরে কথাটা কেমন যুক্ত, দেখো ফিরে মানে ফি আর হচ্ছে রে, দুটো ক্রিয়া, মানে ক্রিয়ার এখানে দুটো অক্ষর রয়েছে, এবং দুটো অক্ষরের শেষে কি আছে, শেষে হচ্ছে রয়ের সাথে কি যুক্ত করা আছে, একার যুক্ত করা আছে। এটাই কিন্তু আমাদের নিয়ম, মনে রাখতে হবে। দুটো ক্রিয়া শেষের যে অক্ষর থাকবে তার সাথে একার যুক্ত, মানে এমন ঘটনা ঘটলে সাবজেক্টকে একজন, সে প্রথম কাজ করছে কি, বাড়ি ফিরছে, আগে প্রথম কাজ বাড়ি ফিরছে, বাড়ি ফেরা হয়ে যাচ্ছে, দ্বিতীয় সে আর কাজ করছে। এখানে তুমি যে কোনো একটা কাজের কথা বলতেই পারো, সে ভাত খায় বা গল্প বই পড়ে, যা খুশি বলতে পারো, আমি সিম্পলি বললাম। তো এরকম যখন থাকবে প্রথম ক্রিয়াটার সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। তো উত্তরটা কি হবে, রিটার্নিং হোম, রিটার্নিং, রিটার্ন যে রিটার্ন ছিল, রিটার্ন মূল ছিল, তো রিটার্নের সাথে আমরা কি যুক্ত করলাম, আইন যুক্ত করলাম, রিটার্নিং হোম। এবার এখানে একটা মনে রাখতে হবে, রিটার্নের পরে যে হোম বসেছে, হোমের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসাবে না, এটাও কিন্তু একটা এরর। হোমের সাথে কোনো প্রিপোজিশন বসে না, তাহলে হোম থাকলে আমরা এর সাথে কোনো প্রিপোজিশন বসাবো না। তবে এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, বি ভার্ব প্লাস অ্যাট প্লাস হোম, অর্থাৎ হোমের আগে যদি বি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাট বসে, তাছাড়া কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। এটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে। মানে গো টু হোম হয় না, গো হোম, কাম টু হোম হয় না, কাম হোম, এই কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এবার যেটা আমরা শিখবো সেটা কি, রিটার্নিং হোম হি ওয়ার্কস, কাজ করে, তাহলে কাজ করে মানে কিছু বর্তমানে করে, বর্তমান মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে কি করতে হবে, ভার্বের সাথে, ভার্বের সাথে কি করতে হবে, এস বাই যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে, সে কথা আছে, এই যে সে মানে হি, হি শি ইট, একটু আমরা একটু আগে শিখলাম যে হি শি ইট থাকলে ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হয়, সেই কারণে কিন্তু এখানে ওয়ার্কের সাথে আমরা এস যুক্ত করেছি।
আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু স্কিপ করে যাও তাহলে কিন্তু শিখতে পারবে না, সেই জন্য পুরোটা দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যে বাক্য তৈরি করার যে একটা ভয় বা কীভাবে সাজাতে হয়, এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এর পরেরটা আমরা দেখে নিই, মাঠে গিয়ে সে চাষ করবে। এবার কিন্তু মাঠে কি লেখা আছে, মাঠে গিয়ে সে চাষ করবে। তাহলে আবার পড়ি, তাহলে গিয়ে মানে কি, প্রথম ভার, সে আগে কোথায় মাথায় যাচ্ছে, গিয়ে চাষ করবে। তাহলে করবেটা কোন টেন্সে আছে, করবেটা কোন টেন্সে, ববে বা থাকলে কি হয়, ববে বা থাকলে সেটা হবে ফিউচার টেন্স। ওকে, তাহলে ফিউচার টেন্স মানে হচ্ছে ববে বা থাকলে হয়। তো আমরা বাক্যটা সাজিয়ে নিই, গোয়িং টু ফিল্ড, গোয়িং টু ফিল্ড। তো গোয়িং টু ফিল্ড মানে মাঠে গিয়ে। এবার এখানে তুমি গোয়িং টু দ্য ফিল্ড একটা নির্দিষ্ট মাঠ তুমি বলতে পারো, সেটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে গোয়িং টু ফিল্ডটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এখানে আমরা কেন করছি বুঝতে পেরেছো। এবার হি ওয়ার্কস ফার্মিং বা হি প্লাউস, ঠিক আছে, এই হি ওয়ার্কস ফার্মিং বা হি প্লাউস, এই কথাটা আমরা কখন ব্যবহার করব, সে চাষ করে, সে চাষ করে, এই কথাটা যখন থাকবে তখন আমরা এইটা ব্যবহার করব। এবার যেহেতু করবে, করবে কথা আছে মানে বয়কারে আছে, তাহলে কি ব্যবহার করব আমরা, হি উইল ওয়ার্ক, হি উইল ওয়ার্ক, ঠিক আছে, বা প্লাউ, PLOUGS। তোমাদের মনে হতে পারে আমি তো করবে কথা লিখে তাহলে এখানে ওয়ার্কস বললাম, প্রেজেন্ট টেন্স কেন দিলাম। আসলে এতক্ষণ ধরে আমি যে তোমাদেরকে প্রেজেন্ট টেন্সটা শেখাচ্ছিলাম সেইটা কিন্তু বোঝানোর জন্যই আমি এই ফরমেশনটা দিয়েছি। কিন্তু এই বাক্যটা চাষ করবে কিন্তু অ্যাকচুয়াল বাক্যটা হবে হি উইল ওয়ার্ক বা প্লাউ। মনে থাকবে জিনিসটা, এটা কিন্তু ভুল করবে না, কারণ এইটা কিন্তু চাষ করে সেই সেন্সের জন্য বাক্য, আর হি উইল ওয়ার্ক বা প্লাউ এটা কিন্তু এই যে বাংলাটা আমরা করেছি তার কিন্তু বাক্য। এইটা কিন্তু খাতায় এইভাবে লিখে নেবে। কেন উইল হলো, কারণ আমরা জানি ব বে বা থাকলে কি বসে, ব বে বা থাকলে শ্যাল বা উইল বসে। তাহলে ব বে বা থাকলে যদি শ্যাল বা উইল বসে তাহলে আমাদের কি মনে রাখতে হবে, হি বা শির পরে আমাদের উইল বসে, হি বা শির পরে আমাদের উইল বসে, সেই উইলটা কিন্তু আমরা এখানে বসিয়েছি। তাহলে কি কি ক্ষেত্রে উইল বসে সেটা আমরা একটু শিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে করতে। মনে রাখবে আই বা উই থাকলে সাধারণত তাদের সাথে শ্যাল বসে, বাকি যা যা আছে, বাকি কি কি আছে, ইউ আছে, হি আছে, শি আছে, ইট আছে, দে আছে, যা শব্দ আছে বা কোনো নাম আছে, হ্যাঁ, এদের প্রত্যেকের সাথে কি বসবে, উইল বসবে। এটা কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। তাহলে আই এবং উই থাকলে বসবে শ্যাল, বাকি সবার সাথে। চলো এবার আমরা দ্বিতীয় যে ফরমেশনটার কথা বলছিলাম বা শিখতে চাই যেটা, সেই ফরমেশনটা দেখে নিই। সেটা কি, দেখো লেখা আছে যেতে যেতে, খেতে খেতে, শুনতে শুনতে এমন ক্রিয়ার ব্যবহার বাংলা বাক্যে থাকলে। আমরা প্রায়শই কিন্তু দেখি যেতে যেতে, খেতে খেতে, নাচতে নাচতে, বলতে বলতে, করতে করতে, এই যে একই ক্রিয়ার মানে একই ধরনের যে ক্রিয়া, তে যুক্ত যে ক্রিয়া, সেই ক্রিয়াটা রিপিট হচ্ছে, একই কথা আর একবার রিপিট হচ্ছে। এই ধরনের ক্রিয়া যখন বাংলা বাক্যে থাকে তখন আমরা কিভাবে সে বাক্যটাকে সাজাবো। তো আমরা আগে গঠনটা দেখে নিই, তারপরে আমরা কতগুলো এক্সাম্পল দেখে নেব। তো গঠনটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথম বাক্যের বাকি অংশ। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য থাকবে, যে সেখানে একটা সাবজেক্ট থাকবে, তার ভাব থাকবে, এবং ভাবটা কিন্তু টেন্স অনুসারে বসাতে হবে, টেন্স অনুসারে বসাতে হবে, এবং তারপরে প্রথম বাক্যের বাকি যে অংশ থাকবে সেটা বসিয়ে দেবো। এবারে হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি বা শুধু ভার্ব প্লাস আইএনজি, আবার বলছি হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি বা শুধু ভার্ব প্লাস আইএনজি, সেটা কোনটা দেখো বাসায় লিখে দিয়েছি, যেতে যেতে, খেতে খেতে, শুনতে শুনতে যে ক্রিয়াটা থাকবে তার কথা কিন্তু, মানে অর্থাৎ এই যে পার্টটা, যে হোয়াইল থেকে শুরু করে এই যে পার্টটা বললাম, যে কোনো একটা যেটা আমরা ভার্ব প্লাস আইএনজি করতে পারি বা শুধু ভার্ব প্লাস আইএনজি করতে পারি, সেটা কিন্তু যেতে যেতে, খেতে খেতে, শুনতে শুনতে যে ক্রিয়াটা থাকবে তার গঠনটা, তাকে আমরা এভাবে করব। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিটা করব সেই ক্রিয়াটার ক্ষেত্রে, এবং তার আগে আমরা হোয়াইল বসাতে পারি বা তাকে হোয়াইল ছাড়াও বসাতে পারি, এবং এটা বসাবো আমরা বাক্যের শেষে। এখন দেখো বাক্যের শেষে কেন বলছি, যেহেতু এটা একটা মানে পরবর্তী অংশ, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মানে বাক্যের শেষেই বসাচ্ছি। অনেক ক্ষেত্রে কিন্তু এটা বাক্যের শুরুতেও থাকতে পারে, ঠিক আছে, তবে প্রমিনেন্ট বা যেটা একদম
ঠিকঠাক, সেটা হচ্ছে বাক্যের শেষে ব্যবহার করলে আমাদের কিন্তু সব দিক থেকে ব্যালেন্স হয়। তো আমরা ফরমেশনটা দেখে নিলাম, এবার আমরা বাক্য দেখি। বাক্য দেখলে কিন্তু বুঝতে পারবো যে কখন আমরা এটা করব। সে নাচতে নাচতে বাড়ি আসলো, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, সে নাচতে নাচতে বাড়ি আসলো। তোমরা বুঝতেই পারছো যে এখানে দুটো ক্রিয়া হয়েছে, একটা হচ্ছে সে নাচতে নাচছিল এবং বাড়ি আসলো। তাহলে দুটো ক্রিয়া যখন এরকম রিপিটেশন থাকবে তার একটা রিদিম আছে। যেমন এর আগের বাক্যে যেটা আমরা শিখছিলাম যে ফরমেশনটা, স্কুলে গিয়ে সে বই পড়ে, তাহলে একটা কাজ পুরো কমপ্লিট করছে, করে পরে কাজটা করছে, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। এখানে দুটো কাজই একজন ব্যক্তি করবে, কিন্তু একসাথে করবে। যেমন সে যখন নাচছিল সেই অবস্থায় সে বাড়ি আসলো, দুটো কাজ নাচতে নাচতে এবং বাড়ি আসা একসাথে কিন্তু হচ্ছে। এই যে গঠনটা, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। এই ধরনের গঠন যখন বাক্যে থাকবে তখন এই ফরমেশনটা আমরা ব্যবহার করব। তো এখানে দেখো ক্রিয়া কোনটা, মূল ক্রিয়া কিন্তু আসলো, এটা কিন্তু মূল ক্রিয়া। এই যে নাচতে নাচতে বা যেতে যেতে, এটা কিন্তু মূল ক্রিয়া একদম ধরবে না, একে মাথাতেই রাখবে না, একে একদম মাথাতেই রাখবে না, কারণ এগুলো অপ্রয়োজনীয় অংশ বা নন ফাইনাইট ভার্ব, এগুলো সব হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া, সেই জন্য এদেরকে প্রথমে ধরবেই না। আসল যে ক্রিয়া যাকে দেখে টেন্স চেনা যাবে সেই কিন্তু ফাইনাইট ভার্ব হয়, তাকেই কিন্তু সাবজেক্টের পরে বসাতে হবে। এটা কিন্তু যদি গুলিয়ে ফেলো তাহলে কিন্তু বাক্য সাজাতে পারবে না। তাহলে কি মনে রাখবে, যেতে যেতে, খেতে খেতে বা নাচতে নাচতে এমন যখন বাংলাগুলো থাকবে সেগুলোকে আমরা সাজানোর সময় বাদ দেব, প্রথমে বাদ দেবো। তাহলে প্রথমে কি নেব, প্রথমে নেব সে, তারপরে কি নেব ক্রিয়া, মানে ক্রিয়া কোনটা এখানে আসলো, তাহলে এই ভাবটা প্রথম, তারপরে বসবে, তারপরে কি বসবে প্রথম বাক্যের বাকি অংশ। তাহলে প্রথম বাক্যের বাকি অংশ কোনটা হচ্ছে, আসলোর আগে কি ছিল, আসলো যে ক্রিয়াটা ছিল যাকে আমরা বসাচ্ছি তার আগে কি ছিল না বাড়ি, তারপরে সেই বাড়িটা বসবে, তারপরে শেষে গিয়ে আমরা এই নাচতে নাচতে যে কথাটা বললাম সেটার ব্যবহার করব। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা কিন্তু পজ করে করে দেখে নেবে, যখনই আমি পড়াচ্ছি তোমরা কিন্তু পজ করে করে দেখে নেবে। তাহলে উত্তরটা কি, তাহলে হি কেম হোম ড্যান্সিং, দেখো শুধু ভাব প্লাস আইএনজি, তাহলে হি মানে কি সে, আসলো, আসলো মানে কি কেম, আসলো মানে ল যুক্ত আছে, ল যুক্ত ল লে লাম থাকলে, ল লে লাম থাকলে কি বসে, পাস্ট টেন্স বসে, সিম্পল পাস্ট বা যেটাকে আমরা V2 বলি। এবার এখানে একটা প্রশ্ন অবশ্যই আছে, আমাদেরকে নিয়েও শিখতে হবে, সেটা হচ্ছে যে যখনই ললে লাম থাকবে, মানে একদম বিগিনার যারা প্রথমে শিখছো তাদের ক্ষেত্রে বলছি, যারা বাক্য সাথে একটু সমস্যা হয়, ললে লাম থাকলে তোমরা অবশ্যই সিম্পল পাস্ট ধরে এগোবে, ওকে। কিন্তু একটু যখন শিখে যাবে বা মোটামুটি বুঝে গেছো, ললেলাম মানে কিন্তু পাস্ট টেন্স নয়, এটা কিন্তু মাথা ঢোকাতে হবে। ললেলাম মানে পাস্ট টেন্স নয়। তাহলে ললেলাম মানে কি হতে পারে, ললেলাম থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা মানে টেকনিক্যাল প্রবলেম। ললেলাম থাকা মানেই যে সেটা পাস্ট টেন্স হবে সবসময় এমন নয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে, অর্থাৎ হ্যাভ হ্যাজ V3, হ্যাভ হ্যাজ V3, এই ফরমেশনটা ব্যবহার করতে হবে। তাহলে কি করে মনে রাখবো কখন ললেলাম মানে পাস্ট টেন্স হবে, মানে V2 কখন হবে হ্যাভ হ্যাজ V3? যদি বাক্যে কোনো সময়ের উল্লেখ থাকে, সে সকালবেলায়, সে নাচতে নাচতে সকালবেলায় বাড়ি আসলো, সে পড়তে পড়তে অমুক সময়ে বা অমুক দিনে চলে গেল, বা অমুক কিছু করলো, অর্থাৎ একটা সময় উল্লেখ আসবে নির্দিষ্ট করে, আজকে বিকেলে, রাতে, সন্ধেবেলায় কিছু একটা সময় থাকবে, কোনো ইয়ার উল্লেখ থাকবে 2000 সালে বা অমুক কিছু। যখনই কোনো সময় উল্লেখ থাকবে তখনই সিম্পল পাস্ট করবে, যদি সময়ের কথা উল্লেখ না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট করবে। এটা কিন্তু ওয়ান লাইনের ক্ষেত্রে বললাম। এবার যদি কোনো গল্পের ক্ষেত্রে হয় বা তোমরা বড় একটা প্যাসেজ করছো, সেই প্যাসেজের আগে পরে বাক্যের সেন্স অনুসারে সিম্পল পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট সেটা তোমাকে বুঝে করতে হবে। তো আমরা যখন বড় বড় সেন্টেন্স যখন প্র্যাকটিস করব তখন এই নিয়মটা তখন আমরা ভালো করে জেনে নেব। আপাতত ওয়ান লাইনার হিসেবে শিখি যে যখনই আসলো কথা থাকবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্টও করতে পারি, আবার সিম্পল পাস্টও করতে পারি। এক্ষেত্রে কিন্তু ভুল হবে না, কারণ আমার কেউ যদি বলে যে একটা পুরো ভুল না, আমি দুটো অপশন তোমাদেরকে বলে দিলাম,
সময় উল্লেখ থাকলে সিম্পল পাস্ট, সময় উল্লেখ না থাকলে প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং আমরা বলতেই পারি যে এই বাক্যটায় কেম মানে হচ্ছে V2 মানে কামের পাস্ট ফর্ম, কাম মানে প্রেজেন্ট, তার পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাহলে সেটা হয়েছে। আর কি বাক্যটা হতে পারে? এই বাক্যটা আর কি হতে পারে? এই বাক্যটা হতে পারে হি হ্যাজ কাম হোম। তাহলে হি হ্যাজ কাম হোম মানে কি? সে বাড়ি আসলো, এইটা পুরোটা হয়ে গেল। আসলো মানে কাম, আর বাড়ি মানে হচ্ছে হোম, পরবর্তী অংশে যে প্রথম বাক্যের বাকি অংশ সেটা বসিয়ে দিয়েছি। এবার যে নাচতে নাচতে কথাটা যেটা ছিল, যেটা মাঝখানে ছিল, সেটাকে একদম লাস্টে গিয়ে আমরা এই যে হোয়াইল ড্যান্সিং বা ড্যান্সিং, এটা আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো। বুঝতে পেরেছি কি বলেছি? তো এই যে কনফিগারেশন তোমাদেরকে দেখালাম, এটা এইভাবে করার চেষ্টা করবে। তাহলে দুটো উত্তরই হবে হি কেম হোম বা হি হ্যাজ কাম হোম। ওকে, এবার দেখো খুবই একটা যেটা আগের অংশে শিখেছি আমরা, হোমের আগে কিন্তু নো প্রিপোজিশন। হোমের আগে ভিভার্ব যদি না থাকে, নো প্রিপোজিশন বসালেই কিন্তু সেটা ভুল হবে। পরের বাক্য দেখে নিই, তারা গান করতে করতে স্কুলে যায়। অর্থাৎ দেখো আবার সে একই কথা, তারা স্কুলে যায় কিন্তু একই সময় তারা গানও করে, অর্থাৎ দুটো কাজ তারা একসাথে করছে। তাহলে এই যে গান করতে করতে যে কথাটা আছে, তো এইটা কিন্তু আমরা প্রথমে কিন্তু মাথায় ঢোকাবো না। আমাদের প্রথমে করতে হবে কি, তারা মানে হচ্ছে তো সাবজেক্ট, তারা মানে অবশ্যই সাবজেক্ট। স্কুলে যায়, তাহলে স্কুলে যায়ের মধ্যে কোনটা ক্রিয়া? যাই হচ্ছে ক্রিয়া, তাহলে এটা ভার্ব, এই ভাবটা এখানে বসবে। এবার তারপরে এই প্রথম বাক্যের বাকি অংশ কোনটা? প্রথম বাক্যের বাকি অংশ বলতে মানে যায়ের সাথে যে বাকি অংশ কোনটা? স্কুল, তাহলে সেই স্কুলটা বসবে, স্কুলটা এখানে বসবে। বসার পর তারপরে এই যে গান করতে করতে এইটা আমরা এখানে বসাবো। ওকে, তাহলে যায় মানে কোন টেন্সে আছে? যায় মানে প্রেজেন্ট টেন্সে আছে। যায় মানে সে প্রতিদিন যায়, ঠিক আছে? প্রতিদিন সে কি করে? প্রতিদিন যায়। তো প্রতিদিন করে, প্রতিদিন যায় মানে প্রেজেন্ট টেন্স, এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কারণ একবার করে যায়, প্রতিদিন একবার করে সে যায়। তো এখানে একটা জিনিস মনে রাখবো, হর্ষই অন্তস্থ এবং ও, হর্ষই অন্তস্থ এবং ও যদি কোনো বাংলাতে ক্রিয়ার সাথে যুক্ত থাকে, বা হর্ষের জন্য হস্যিকার, অন্তস্থের জন্য একার, বা ওর জন্য ওকার, এমন যদি যুক্ত থাকে, সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্সের দিকে যাবে। আমরা সিম্পল বলতে পারি, না বলতে পারি, সেটা পরের কথা, কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করবে। এটা তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, বুঝতে সুবিধা হবে। আমি শর্ট টিক্স শিখিয়ে দিলাম এখানে, ঠিক আছে? তাহলে হর্ষই অন্তস্থ এবং ও, বা হস্যিকার, হর্ষের জন্য হস্যিকার, অন্তস্থের জন্য একার, ওর জন্য ওকার যদি কোনো ক্রিয়া থাকে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সকে মেনটেন করবে। এবং এবার প্রেজেন্ট সিম্পল হবে না কন্টিনিউয়াস হবে, সেটা আমরা টেন্সের যে ভিডিও সেখান থেকে আমরা শিখে নেব। তো তাহলে দেখি বাক্যটা কেমন হবে। দে গো টু, দে মানে প্লুরাল, দে মানে তারা প্লুরাল, তাহলে এরপরে কি হবে? গো হবে, কারণ এ তো হি সি ইট নয়, যেটা আমরা শিখেছি আগে। হি সি ইট থাকলে তবেই এস যুক্ত হবে। দে যেহেতু প্লুরাল, তো এরপরে গো বসবে, প্লুরাল হচ্ছে গো। তো এবার অনেকে একটা সমস্যা হয়, আমি একটু শিখিয়ে দিই। কোনো ভার্বের সাথে যদি ইএস বা এস যুক্ত থাকে, তাহলে সেটা কিন্তু হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলো, এটা লিখে নেবে, অনেকের প্রবলেম কিন্তু। অর্থাৎ আমার যে ভিডিওটা মানে বুঝতেই পারছো, একটু আমি লেন্দি করছি এই কারণে, একদম ইন ডিটেলস কিন্তু আমরা প্রবলেমগুলো কিন্তু ডিটারমাইন করবো। প্রবলেমগুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিখতে সুবিধা হবে। প্রত্যেক কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। এই ধরনের ভিডিও কিন্তু এত ডিটেলসে কিন্তু সাধারণত ইউটিউবে থাকে না, মানে কেউ করাতে চায় না। আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেমটা সলভ করার জন্যই ভিডিওটা কিন্তু তৈরি করেছি। একটু ধৈর্য ধরলে তোমাদের এই ধরনের বেসিক প্রবলেম একদম যে পারে না সেও কিন্তু শিখে যাবে, মনে থাকবে। তো আমরা একটু দেখি। তো গোয়ের সাথে যখন এস বাই এস আছে, বা যে কোনো ভার্ব, যদি আমরা বলি যে প্লে কথা আছে, প্লের সাথে এস মারলাম, ভার্বের সাথে এস মানে কিন্তু ভাবটা হবে সিঙ্গুলার। কিন্তু নাউনের সাথে যদি এস বা ইএস বসানো হয়, সেটা কিন্তু প্লুরাল হয়, ঠিক আছে? প্লুরাল হয়। নাউনের সাথে এস বা এস থাকলে সেটা কিন্তু প্লুরাল হয়। এবং এক্ষেত্রেও একটা ব্যতিক্রমী নিয়ম আছে, সেটা হচ্ছে সব নাউনের ক্ষেত্রে এস থাকলেই সেটা কিন্তু প্লুরাল হবে এমন নয়, সিঙ্গুলার হতে পারে। যেমন নিউজ, ম্যাথামেটিক্স, পলিটিক্স, এটা বিশেষ নিয়ম আছে, তো ওটা আমরা পরে শিখবো। তো নাউনের চ্যাপ্টারে, ওটার জন্য তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া যে দ্বিতীয় যে আমার চ্যানেলটা আছে, ইংলিশ উইথ নিপুণ স্যার,
সেই চ্যানেলে তোমরা কিন্তু চলে যেতে পারো এবং সেখান থেকে কিন্তু এই ধরনের যে গ্রামারগুলো আছে আমি কিন্তু যে অবজেক্টিভ মোডে যে গ্রামারগুলো আছে সেগুলো কিন্তু আমরা শিখিয়ে দিতে পারবো এবং তোমরা কিন্তু এখানে আমি যে অল্প কনসেপ্টটা দেখাচ্ছি সেটা কিন্তু ওখানে ডিটেলসে থাকবে। ওকে, যারা অবজেক্টিভ নিয়ে বা অবজেক্টিভের যে গ্রামারগুলো চাও, রুলসগুলো চাও, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ওই ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কেমন বুঝতে পারছো বা কেমন শিখতে পারছো। তো ভার্বের সাথে এস বাই এস মানে হচ্ছে সেটা সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস মানে সেটা আপাতত শিখলাম প্লুরাল, পরে আমরা ডিটেলসে শিখবো। ওকে, তো যেহেতু গোয়ের সাথে যেহেতু কোনো এস বাই এস নেই তাহলে এটা কী হবে, প্লুরাল হবে। দে গো টু স্কুল। এবার দেখো স্কুলে যায় তাহলে পুরোটা হয়ে গেল। গান করতে করতে, গান করা ইংরেজি কি, গান করা ইংরেজি হচ্ছে সিং। ওকে, তো সিং মানে সিঙ্গিং হলো, আর বা হোয়াইল সিঙ্গিং। এবার তোমাদের আর একটা জিনিস শেখাই, এই যে ড্যান্সিং করছি বা হোয়াইল সিঙ্গিং করছি, এটা ছাড়াও আর একটা ফ্রেজ আছে যেটা আমরা একটু পরে শিখবো, তবুও আমরা ফরমেশন লিখে নিই। অ্যাট দ্য টাইম অফ, ঠিক আছে, যে সেই সময়, অ্যাট দ্য টাইম মানে সেই সময়, অর্থাৎ যে সময়ে সে স্কুলে গেছিল সেই সময় সে এটা করছিল, সেই সময় ইংরেজি হচ্ছে বা ফ্রেজটা হচ্ছে অ্যাট দ্য টাইম। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তো অ্যাট দ্য টাইম অফ এর ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমরা যে ভার্ব প্লাস আইএনজি করতে হবে সেটাও কিন্তু একই গঠন, একই টাইপের মিনিংস আসবে। অর্থাৎ কেউ যদি আমি বলি যে শুধু আইএনজি মারবো, হোয়াইল প্লাস আইএনজি মারবো, বা অ্যাট দ্য টাইম অফ প্লাস সিঙ্গিং করবো সেটাও কিন্তু হবে, বা ড্যান্সিং করবো, সব কিছুই হবে। ঠিক আছে, তোমরা আগে করতে শেখো। এবার আমরা পরের বাক্যটা দেখে নিই। সে খেতে খেতে টিভি দেখে, সে খেতে খেতে টিভি দেখে। তো এখানে সে কাজটা কি করছে, সে টিভি দেখছে, একই সময় সে খাচ্ছে, সে টিভিও দেখছে এবং খাচ্ছে, দুটো কাজ একসাথে হচ্ছে। কিন্তু একটা কাজকে আমরা টেন্সে রেখেছি, একটা কাজকে আমরা টেন্সে রাখতে পারি, সেটা কোনটা, খেতে খেতে। ওটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। কীভাবে, এই যে খেতে খেতে সেটা কি আমরা কীভাবে ব্যবহার করব, হি ওয়াচেস টিভি হোয়াইল হ্যাভিং ইটিং ফুড। ওকে, তো কেন কি হলো, কেন আমরা দেখে নিই। প্রথমত বলি, টিভি দেখে মানে কিন্তু কখনো এখানে সি হবে না। স্ক্রিন দেখা মানে টিভি, মোবাইল, ঘড়ি, প্রত্যেকটা যে ইকুইপমেন্টসগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটা কিন্তু স্ক্রিন ওরিয়েন্টেড, এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াচ হবে, এবং দৃশ্য দেখার ক্ষেত্রে কিন্তু ওয়াচ হবে। ওয়াচটা ব্যবহার করবে, সেটা কিন্তু জেনারেল সেন্সে ব্যবহার হয়। তো ওয়াচ করলাম। এবার ওয়াচের সাথে কি যুক্ত করেছি, ওয়াচেস। কেন যুক্ত করেছি, কারণ ওই যে আগে বললাম হি, শি, ইট থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, দেখে মানে সে প্রতিদিন দেখে। এবার কি দেখেছে, যে টিভি, তাহলে টিভিটা বসে গেল। খেতে খেতে, তো খেতে খেতে ইংরেজি কি, তাহলে হোয়াইল প্লাস টেকিং, হ্যাভিং, ইটিং। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো ক্রিয়া কেন দিলাম, আমাদেরকে প্রত্যেকটা শিখতে হবে যে খাবার খাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ইটিং বা ইট বা ড্রিঙ্ক অনেক কিছু ব্যবহার হয়। খাওয়া বলতে কিন্তু কখনোই শুধুমাত্র যে শক্ত জিনিস খাই তা কিন্তু নয়, আমরা কিন্তু পানীয় যে হয় সেগুলো কিন্তু পান করি, তরল খাবার, তরল জিনিস, এবং যেগুলো আমরা চিবাই, যেগুলো সেক্ষেত্রেও কিন্তু আমাদের চিবাতে গেলে চিউ, সোয়ালো, অনেক রকম ভাব থাকে। তো খাবার যখন আমরা খাই, এটা কিন্তু ইট শব্দটার ব্যাপারটা কিন্তু মানে মডার্ন ইউজে কিন্তু সঠিক নয়। এবার কেউ যদি মনে করে যে আমি প্রথম শিখছি, আমি প্রথম ব্যবহার করছি, আমি ইটিংটাকে ব্যবহার করবো, সেক্ষেত্রে কিন্তু যদি তুমি রাইটিং স্কিলে ডেভেলপ করতে চাও, ভালো নাম্বার তুলতে চাও, তোমাকে কিন্তু অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা সেটা কিন্তু লিখতে হবে। সেটা কি, টেক বা হ্যাভ। খাবার খাওয়ার ক্ষেত্রে সবসময় কী হবে, খাবার নেওয়া, সেটা কী হবে, হ্যাভ মিল বা ফুড বা টেক। ওকে, প্রথমটা হচ্ছে হ্যাভ, দ্বিতীয়ত হচ্ছে টেক। এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু খাবার খাওয়ার ক্ষেত্রে কিন্তু এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং এটা কিন্তু সঠিক। ইটটা কিন্তু ব্যবহার হবে না, কারণ আবার বলছি, ইট মানে শুধুমাত্র চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে বোঝায়। কিন্তু কেউ যদি ড্রিঙ্ক করছে, মানে কোনো শরবত খাচ্ছে বা কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইট হয় না, ড্রিঙ্ক করতে হয়। তাহলে ইট মানে তো সেটাকে মানে করতে পারবো না। এই জন্য কিন্তু আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে কখনোই যদি মেনশন করা না থাকে, ভাত খাচ্ছি বা ডাল খাচ্ছি বা বিস্কুট খাচ্ছি, এসব মেনশন করা যদি না থাকে, টেক আর হ্যাভে ব্যবহার করবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে জিনিসটা কেমন করে হলো। এবার পরেরটা দেখে নিই। তোমরা যেতে যেতে কথা বলছিলে,
যেতে যেতে কথা বলছিলে, এখানে কোন কাজটা টেন্স অনুসারে আছে বা কোনটা টেন্স অনুসারে নেই এটা দেখব। দুটো কাজই কিন্তু একসাথে হচ্ছে। যেতে যেতে যেহেতু যেতে যেতে কথাটা আগে আছে, তাই কিন্তু এটা আগে হবে এরকম কোনো ভাববে না। কথা বলছিলে এটা কিন্তু হচ্ছে মেন, কথা বলছিলে এটাই কিন্তু এখানে মূল ভার্ব, যাকে আমরা টেন্সে ফেলবো। এখন বলছিলে, দেখো বলছিলে কথাটা কেমন, দেখো এখানে লে আছে, তো এখানে লে মানে কি, সেখানে লে মানে পাস্ট টেন্স ধরবো, কারণ এখানে কন্টিনিউয়াস একটা দেখো গল্প আছে। বলছি, বলছে মানে বলছিলে, বারবার করছিলে, বারবার চলছিল, বারবার তুমি কথা বলছিলে, মানে কাজটা গতিশীল ছিল। তো গতিশীল থাকলে কন্টিনিউয়াস হয় এবং লে যুক্ত আছে, তাহলে টোটাল মানে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা তো একটাকে শিখলাম যে ললেলাম মানে পাস্ট নয়, ললেলাম মানে তো সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। তো তখন যখন এই ধরনের ঘটনা থাকবে তোমরা একবার করে আর বারবার করে এটার সাথে প্যারালালি করবে। যখন কাজটা একবার করে হবে তখন সেটাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বা সিম্পল পাস্ট দুটোকে করতে পারো। কিন্তু যখন কাজটা গতিশীল ছিল সেই সময় ললেলাম মারা আছে, তখন কিন্তু সেটাকে পাস্ট কন্টিনিউসে ফেলবে, তার কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস হবে না বা অন্য কোনো রূপ হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এটা কিন্তু আমরা পাস্ট কন্টিনিউসে করবো। ওকে, তো বাক্যটা দেখে নিই। ইউ ওয়ার টকিং, ইউ আর টকিং, ইউ আর স্পিকিং, যা খুশি বলতে পারো, ঠিক আছে। তাহলে ওয়ার কেন, ওয়ারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, পাস্ট কন্টিনিউয়াসে কি বসে, ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা বসে। তো এই ঘটনাটাই কিন্তু আমরা এখানে ইউ থাকলে তার সাথে ওয়ার বসে, ওয়ার হয়, তো সেটা বলেছি ইউ আর টকিং, তাহলে এটা কি হলো, কথা বলছিলে, তুমি তোমরা কথা বলছিলে, তাহলে ইউ ওয়ার টকিং এটু হয়ে গেল। এবার যেতে যেতে যে কথাটা আছে সেটা কি করব, হোয়াইল গোয়িং বা শুধু গোয়িং, আমি হোয়াইল না বসেও কি করতে পারি, শুধু গোয়িং মারতে পারি, ইউ আর টকিং গোয়িং, বা অ্যাট দ্য টাইম অফ গোয়িং এইটাও বলতে পারো, অ্যাট দ্য টাইম অফ গোয়িং, যেটা এতক্ষণ আমরা মানে আমি দুবার ব্যবহার করলাম। অ্যাট দ্য টাইম অফ গোয়িং কথাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটাও কিন্তু আমরা ব্যবহার করবো এর সাথে। এবার কোনটা সুইটেবল হবে, কোনটা ভালো হবে বা কোনটা করলে তোমার বেশি কমফোর্টেবল মনে হচ্ছে, এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। তো আপাতত তোমরা শিখলে যে যেতে যেতে, খেতে খেতে, শুনতে শুনতে এমন ধরনের ক্রিয়া থাকলে কী ধরনের বাক্য করতে হয়। আজকে তোমাদেরকে দুটো খুব গুরুত্বপূর্ণ ফরমেশন শেখালাম, গুরুত্বপূর্ণ ব্যাপার শেখালাম। যে কোনো রকম বাংলা বাক্যের যে ট্রান্সলেশন আমরা দেখি তাতে কিন্তু এই ধরনের ব্যাপার কিন্তু প্রায় থাকে, মানে বেশিরভাগ যে কোনো ট্রান্সলেশন থাকে। এবার তোমরা যদি এই দুটোকে রপ্ত করো, আরও ফরমেশন তোমাদের জন্য কিন্তু সামনে আসছে। তোমরা অবশ্যই এই ভিডিওকে দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, মুখস্থ করবে, বারবার লিখবে, বারবার ভিডিওতে পজ করে করে দেখে নেবে, বারবার যখনই সমস্যা হবে আবার দেখবে, আবার রিপিট করবে, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের যে ইউনিক টাইপের যে ভিডিওগুলো তোমাদেরকে আমি যদি দিচ্ছি সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার আসবে এবং তোমরা আরও ফরমেশন শিখতে পারবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ধরনের ফরমেশন শেখার পর তোমরা যে কেউ যে লেভেলে আসো না কেন, সেটা কোনো বিষয় না, তোমরা কিন্তু ইংলিশে লিখতে পারবে। ইংলিশের ভয় কাটিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও, আমার এই প্রচেষ্টা। তোমাদের কিন্তু সবার ভালো, তোমরা সবাই শিখতে পারো, শুভকামনা রইল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।